যারা বিজেপির এগেনস্টে, এমনকি আপনারা যদি বলেন লেফটিস্ট, আমার কোনো ইগো নেই, আমি সবাইকে নিয়েই চলতে চাই। কিন্তু যে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির সাথে মিলে 250-র বেশি বাম কর্মীকে শহীদ করেছিলেন 2007 থেকে 11-র সময়, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ানোর ব্যাপার নেই। বিজেপির এই জয় চুরি দুর্নীতির বিরুদ্ধে বামেদের কেন মানুষ বেছে নিল না? এই যে ইডি এবং সিবিআই তারা এখন কি ভূমিকা পালন করবে সেটা আমরা জানি না। এই সুজিত বসুর ঘটনাটা দিয়ে আমরা তাও কিছুটা বুঝতে পারছি, কিন্তু ভবিষ্যতে কতদূর যাবে তো জানি না। নমস্কার। ভোট মিটে যাওয়ার পর কলতান দাশগুপ্তের সঙ্গে এই প্রথম সাক্ষাৎকার। প্রথমত আপনি খুবই আশাবাদী ছিলেন, পানিহাটিতে জিতছেন, তো শেষমেশ দেখা গেল শুধু পানিহাটি কেন, রাজ্য জুড়েই বিজেপির জয়। আর এটা নিয়ে সার্বিকভাবে প্রশ্ন উঠছে। প্রাক্তন শাসক নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে বিজেপি এটা কারচুপি করে জিতেছে, 100টা সিট তাদের এরকম গণনায় কারচুপি করা হয়েছে, গাজুয়ারি করে নিয়ে নেওয়া হয়েছে। এসআইআর এর প্রভাবের কথাও তিনি বলছেন। আপনাদের কি বক্তব্য? এসআইআর এর বিষয়টা যে বিজেপির ষড়যন্ত্র, আরএসএস প্ল্যান করেছে, এটা আমরা বহুদিন আগে থেকেই বলেছি। যে লক্ষ লক্ষ মানুষ এবার ভোট দিতে পারলেন না, ইচ্ছাকৃতভাবে তাদের এবার ভোটাধিকার থেকে দূরে সরিয়ে দেওয়া, সেটা কোনো গণতন্ত্রের পক্ষে সুস্থ বিজ্ঞাপন নয়। আবার এত চুরি দুর্নীতি করেও বছরের পর বছর ক্ষমতায় থেকে যাওয়াটাও গণতন্ত্রের পক্ষে সুস্থ বিজ্ঞাপন নয়। এই দুটো বাস্তবতার সামনে দাঁড়িয়েই আমাদের রাজনীতিটা এই সময় করতে হচ্ছে। এসআইআর এর ঘটনায় বহু মানুষকে ভোটাধিকারের বাইরে বার করে দেওয়া হয়েছে, সেইটা যে একটা প্ল্যানফুলি করা হয়েছে, বিহারের মতন, বিহার মডেলের মতো এখানে চালু করার চেষ্টা হয়েছে, সেটা কার্যত স্পষ্ট হয়ে যাচ্ছে। আবার উল্টো দিক থেকে এই যে গাজওয়ারি ইত্যাদি ইত্যাদি বলছেন, সেই গাজওয়ারির প্রমাণ শুধু মুখে না বলে তৃণমূল হচ্ছে যে আদালতে ইত্যাদিতে গিয়ে সেই গাজওয়ারির প্রমাণ দেখালেই হয়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে যাচ্ছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে যাচ্ছেন, কিন্তু সেই গাজওয়ারির প্রমাণটা দেখাতে হবে। এখন নির্বাচনের মধ্যে এসআইআর প্রক্রিয়া নিয়ে আমাদের যা কথা ছিল সেটা তো থাকবেই, কিন্তু তৃণমূলের দুর্নীতি নিয়ে, তার স্বজন পোষণ নিয়ে, যে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা চুরি হয়েছে, এইটা নিয়ে তো পশ্চিমবাংলার কোনো মানুষের মধ্যে কোনো কনফিউশন নেই যে তৃণমূল এবং চুরি এ দুটো কার্যত সমার্থক হয়ে গিয়েছে। তাহলে তার বিরুদ্ধে মানুষ রায় দিয়েছে। বিজেপির এই জয়, এই চুরি দুর্নীতির বিরুদ্ধে বামেদের কেন মানুষ বেছে নিল না? বামেদেরকে বেছে না নেওয়ার মতো করে নানান পরিবেশ আগে থেকে তৈরি ছিল। কারণ তৃণমূলের বিরুদ্ধে বিজেপি লড়ছে, এই যে ন্যারেটিভ ছড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছে, সেটা যে বাস্তবতায় হচ্ছে না, সেটা যেমন আমরা গতকালও মানুষকে বলেছি, সেটা আমরা আগামীকালও মানুষকে বলবো। এই যে ইডি এবং সিবিআই তারা এখন কি ভূমিকা পালন করবে সেটা আমরা জানি না। এই সুজিত বসুর ঘটনাটা দিয়ে আমরা তাও কিছুটা বুঝতে পারছি, কিন্তু ভবিষ্যতে কতদূর যাবে তো জানি না। আগামী 1-2 বছর পর কি জায়গায় যাবে এক্ষুনি বলতে পারবো না। কিন্তু গত 10 বছর ধরে ইডি এবং সিবিআই যেভাবে পশ্চিমবাংলায় আসলেই তাদের হচ্ছে যে কার্যপদ্ধতি থমকে যেত, তারা যেভাবে একেবারে কচ্ছপের গতিতে কাজ করা শুরু করতো, সেটাতেই তো আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করেছিলাম যে তৃণমূলের বিরুদ্ধে বিজেপি হতে পারে না। এবং সেখানে দাঁড়িয়ে গোটা পশ্চিমবাংলা জুড়ে আমরা এই কথা বলেছি। মানুষ ভেবেছিলেন যে তৃণমূলকে তাড়াতে গেলে একটা বিকল্প বাঁচতে হবে, কিন্তু মানুষ বামপন্থীদেরও একেবারে আগের বারের মতন ফলাফল হয়েছে তা নয়। বামপন্থীদের ফলাফল আগের বারের থেকে ভালো হয়েছে। বামপন্থী বিধায়ক বিধানসভায় যেতে পেরেছেন। বেশ কিছু আসন এরকম রয়েছে যেখানে বামপন্থীদের ভোট বেড়েছে, 21-এর তুলনায় অনেকটাই ভোট বেড়েছে। ফলে একেবারে মানুষ ভরসা করতে পারছেন না তা নয়, কিন্তু যে খারাপ সময়টা চলছিল, সেই খারাপ সময়টা শেষ হয়ে গেল বলে আমরা মনে করছি না। কারণ এটা শুধু লেনিনের মূর্তি ভাঙার ঘটনা নয়, যেভাবে বুলডোজারকে সামনে নিয়ে এসে ওই উত্তরপ্রদেশের ওই ঘটনাকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, বুলডোজার রাজনীতিকে সামনে রেখে যেভাবে মানুষকে ভয় পাওয়ানোর চেষ্টা করা হচ্ছে, এবং বিজেপি সরকার তো আমরা গোটা দেশের অন্যত্র দেখেছি, সেগুলো যদি তারা পশ্চিমবাংলার মাটিতে ওই একই ফর্মুলা তৈরি করতে যান, একই ফর্মুলা প্রয়োগ করতে যান, তাহলে বামপন্থীরা তাদের বাধা হয়ে দাঁড়াবে, এটা তো খুব স্পষ্ট। আচ্ছা, সুজিত বসু গ্রেপ্তার হয়েছেন পুরো নিয়োগ দুর্নীতির মামলা তদন্তে। তো আরো তো অনেকগুলোই দুর্নীতি সামনে এসেছিল, শিক্ষা দুর্নীতি শুরু করে আরো কয়লা কেলেঙ্কারি। তো বারবার আপনারা বলেছেন যে বড় মাথাগুলো কবে গ্রেপ্তার হবে, তাহলে কি এবার একে একে সব গ্রেপ্তার হবে? আপনি সুজিত বসুকে যে মাপের বড় মাথা বলছেন, সেই একই মাপের বড় মাথা বোধহয় পার্থ চট্টোপাধ্যায় ছিলেন, মদন মিত্র ছিলেন, অনুব্রত মণ্ডল ছিলেন। কিন্তু আমাদের অতীতের অভিজ্ঞতা যদি শুধু আমরা দেখি, তাহলে ওনারা গ্রেপ্তার হলেন, কিছুদিন জেরা ইত্যাদি ইত্যাদি এইসবে থাকলেন, তারপরে কোর্টের প্রসিডিওর ইত্যাদির মধ্যে তারা সবাই জামিন পেয়ে গেলেন। এবং আমরা এটাও দেখলাম যে নির্বাচনের মধ্যেই সম্ভবত আইপ্যাকের একজন কর্ণধার গ্রেপ্তার হলেন, এবং তিনি যখন জামিন পেলেন
ইডি তার জামিনের বিরোধিতা পর্যন্ত করার চেষ্টা করলো না। কেন করলো না এই প্রশ্নটা আমাদের, এবং এটা আজকে থেকে না, এটা আমরা বহুদিন ধরে বলছি যে একের পর এক নেতা যারা এই ধরনের ছাড়া পেয়ে যাচ্ছেন তাদের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়ার যে সময় ইত্যাদি, তার মধ্যে চার্জশিট জমা কেন দেওয়া যাচ্ছে না? তাহলে সবাই যদি ছাড়া পেয়ে যান তাহলে তো একটা মনোভাব তৈরি হবেই সাধারণ মানুষের মধ্যে যে তাহলে বোধহয় এদের সাথে এদের কিছু যোগসূত্র রয়েছে। আমি আপনাকে খানিক আগে যেটা বলছিলাম, এটা আমাদের আবার মানে বারংবার বলে যেতে হবে যে আমাদের কিন্তু সামনের দিকে নজর রাখতে হবে। এরকম মিডিয়ায় ব্রেকিং নিউজ হয়ে এই রকম রোজ আপনাদের মতো সাংবাদিকদের দৌড় ঝাঁপ করে আজকে এর বাড়িতে রেড, কালকে ওর বাড়িতে রেড, আজকে এখান থেকে টাকা উদ্ধার, কাল ওখান থেকে সম্পত্তির কাগজপত্র উদ্ধার, এই ধরনের কাজ আমরা মিডিয়াতে প্রচুর দেখেছি, সোশ্যাল মিডিয়াতে দেখেছি। কিন্তু দিনের শেষে বা বছরের শেষে এসে দাঁড়িয়ে সেই দুর্নীতিগ্রস্তদের শাস্তি বা যারা সেই অপরাধ করে যে মানুষদের জীবনকে ভয়ঙ্কর যন্ত্রণার মধ্যে ফেললেন তাদের যন্ত্রণা মুক্তির উপায় কিন্তু আমরা এতদিন দেখিনি। তাহলে নতুন সরকারের কাছে আমরা এটাই বলতে চাই যে সারদা, নারদা, রোজভ্যালি থেকে শুরু করে গরু চুরি, কয়লা চুরি, বালি চুরি, নিয়োগ দুর্নীতি, এই সমস্ত দুর্নীতির তদন্ত, দোষীদের শাস্তি এবং যারা এই যন্ত্রণার জীবন কাটাচ্ছেন তাদের যন্ত্রণা মুক্তির উপায় এই সরকার কি দেখায় তার দিকে আমাদের নজর থাকবে। আগের সরকার সেই যন্ত্রণা মুক্তির উপায় দেখাতে পারেনি, তার জন্য আমরা রাস্তায় নেমে লড়াই করেছি। এই সরকারও যখন সেটা পারবে না তখন আমরা আবার রাস্তায় নেমে লড়াই করব। আমরা এই সাক্ষাৎকারটি শুরুই করেছিলাম এই এসআইআর এর বিষয়টি নিয়ে। তো মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলছেন যে তার বাম, অতি বামেও সমস্যা নেই, সবাই একজোট হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াইটাই মূল। তো এই এসআইআর এর বিরোধিতা আপনারাও করেছেন অতীতেও, এখনো বলছেন, অবশ্যই আপনারা মানছেন যে এসআইআরটা স্বচ্ছভাবে হয়নি। তো তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একসঙ্গে লড়াই করা? মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় এসআইআর এর বিরোধিতা করলেন? গোটা রাজ্যে যখন প্রক্রিয়াটা কার্যত শেষ হয়ে গেল তখন লোক দেখানোর ওখানে দিল্লিতে ছুটলেন যে আমি মামলা করবো ইত্যাদি ইত্যাদি। মামলাটা তো করেছিলেন আসলে মুস্তারিবান নভেম্বর মাসে, গত নভেম্বরে উনি বুঝতে পেরেছিলেন যে এটা আসলে একটা ষড়যন্ত্র হচ্ছে, তার জন্য উনি মামলাটা করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর এর বিরোধী, বিজেপির বিরোধী কিছু করতে গেলে তাকে আগে 4 বার তাকে ফোন করে পারমিশন নিতে হয় সম্ভবত। কারণ উনি যে কটা বিষয় বলেছেন আমি করতে দেবো না, সে কটা বিষয় পশ্চিমবাংলায় হয়েছেন। এসআইআর এ বললেন করতে দেবো না, হয়ে গেল। ওয়াকাফের ঘটনাটা নিয়ে যখন ওয়াকাফের আইন চালু হলো, যে আইনটা আসলে মানুষের মধ্যে সমস্যা তৈরি করলো, উনি বললেন যে এখানে আন্দোলন করা যাবে না, আন্দোলন করতে হবে দিল্লিতে গিয়ে। কেন? তাহলে আসলে উনি বিজেপিকে খুশি করতে চেয়েছিলেন যে দেখো আমি এখানে সংখ্যালঘুদের কন্ট্রোলে রেখেছি, ওদের আমি কখনো এই আন্দোলনটা করতে দিইনি। মতুয়া অংশের মানুষ, রাজবংশী অংশের মানুষ যাদের নাম বাদ গেল তাদের পাশে গিয়ে তো দাঁড়াননি, একটা মিছিল করেছিলেন ওইখানে, কিন্তু সেখানে ওই যারা অনশন করছিলেন মতুয়াদের মধ্যে যারা অবস্থান করছিলেন তাদের কাছে যাওয়ার প্রয়োজন বোধ করেননি। ফলে খুব সেফ গেম খেলেছিলেন যাতে বিজেপি বেশি রেগে না যায়, ওনাকে বেশি বিপদে পড়তে না হয়। কিন্তু যাই হোক, সে উনি বিপদে পড়ে গেছেন, সেটা কিছু করার নেই। কিন্তু যে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির সাথে মিলে 250-র বেশি বাম কর্মীকে শহীদ করেছিলেন ওই 2007 থেকে 11-র সময়, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ানোর ব্যাপার নেই। যে মমতা বন্দ্যোপাধ্যায় এত দুর্নীতি করেছে, যে তৃণমূল শাসনে সুদীপ্ত, আনিস, মইদুল ইত্যাদি এদেরকে জীবন দিতে হয়েছে, যে তৃণমূলের শাসনে নারী নিরাপত্তার একের পর এক ঘটনায় আমরা দেখেছি সরকার কার্যত সমাজ বিরোধীদের পাশে দাঁড়িয়েছে, তাকে পাশে নিয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করার কোনো মানে নেই। কারণ তিনি আসলে বিজেপির সাহায্যেই চলেছেন এত। তাহলে বিজেপির বিরুদ্ধে বামপন্থীরা লড়াই করবে, যেভাবে ত্রিপুরায় করেছে, যেভাবে কেরালে করেছে, যেভাবে অন্য আর 5টা রাজ্যে বামপন্থী সহযোগী শক্তিরা মিলে করেছে। আপনি তামিলনাড়ু দেখলেন, সেই ঘটনা সেইভাবেই হবে। যে বিজেপির সাহায্যে একের পর এক বামেদের পার্টি অফিস খুলছে, একেবারে বিজেপির সাহায্যে। গণশক্তি সরকারি অ্যাড পেল, গণশক্তি সরকারি অ্যাড রিফিউজ করলে তার প্রকাশনাটা বন্ধ হয়ে যাবে। কারণ গণশক্তি সরকারি রেজিস্টার্ড, তো তাহলে তারা সরকারি বিজ্ঞাপন রিফিউজ করতে পারে না, সেটা কেন্দ্রের সরকার হোক রাজ্যের সরকার হোক। বরং রাজ্য সরকার বিজ্ঞাপন দিচ্ছিল না বলে গণশক্তি মামলা করেছিল, সেই মামলা গণশক্তি জিতেছে, তারপরেও রাজ্য সরকার, আগের রাজ্য সরকার প্রতিহিংসা বশত এটা দেয়নি। এখন কেন্দ্রের সরকারও বিজ্ঞাপন দিতেন না, এখন এখানে বিজেপির সরকার হয়েছে, বামপন্থী মানুষজনকে কিছুটা হচ্ছে যে তাদেরকে না, বামপন্থী মানুষজনের মধ্যে কনফিউশনটা বাড়ানোর জন্য আসলে এই বিজ্ঞাপন দিয়ে, এই যে প্রশ্নটা আপনি করেছেন, এই কনফিউশন মানুষের মধ্যে তোলার চেষ্টা। গণশক্তি কেন বিজ্ঞাপন নিল? কিন্তু এটা মানুষ আবেগী হয়ে প্রশ্ন করছেন, এটা বুঝতে হবে যে সরকারি RNI রেজিস্ট্রেশন একটা থাকে। আপনি যদি সরকারি বিজ্ঞাপন রিফিউজ করেন তাহলে কিন্তু RNI রেজিস্ট্রেশনটা বাতিল হয়ে যাবে, আপনি পত্রিকা বের করতে পারবেন না। এবং
যে বিজ্ঞাপনটা নিয়ে খুব কথা উঠছে, সেই বিজ্ঞাপনটা ধর্মীয় বিজ্ঞাপন ইত্যাদি, তো তার কোনায় ছোট্ট করে ভারত সরকারের একটা লোগো আছে, খুবই ছোট করে দেওয়া আছে, কিন্তু এটা আসলে প্রমাণ করছে ওটা ভারত সরকারের বিজ্ঞাপন, যে বিজ্ঞাপন গণশক্তি বাতিল করতে পারে না, সেক্ষেত্রে তার প্রকাশনা সমস্যায় পড়বে। দ্বিতীয় কথা হচ্ছে যে পার্টি অফিস দখল। এই গতকাল জিয়াগঞ্জের ওখানে একটি পার্টি অফিস বামপন্থীরা আবার দখলমুক্ত করেছেন। শুভেন্দুবাবু যখন তৃণমূলের অবজারভার ছিলেন তখন সেই অফিসটা দখল হয়েছিল, এখন সেই অফিসটা দখল মুক্ত হলো, কারণ তৃণমূল আর সেই দখল রাখার জায়গায় নেই। গোটা রাজ্য জুড়ে তৃণমূলের আমলে, এটা শুধু শুভেন্দুবাবু অবজারভার ছিলেন, মাননীয় মুখ্যমন্ত্রী সেই সময় তৃণমূলের অবজারভার ছিলেন, সেটা বিষয় না। তৃণমূলের আমলে তৃণমূলের নেতারা যা 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 দখল করেছিলেন, এখন সেইগুলো দখলমুক্ত হচ্ছে। আবার আপনি যদি কোচবিহার আলিপুরদুয়ারের দিকে তাকিয়ে দেখেন, সেখানে কিন্তু বিজেপি বামপন্থী সংগঠনের পার্টি অফিস নিয়ে নেওয়ার যাবতীয় চেষ্টা চালিয়ে যাচ্ছে। বামপন্থীরা রাস্তায় নেমে সেটা রুখে দিচ্ছে। যাদবপুরে লেনিন মূর্তি, জিয়াগঞ্জে লেনিন মূর্তি, বনগাঁয় নীল বিদ্রোহের স্মারক, সেটা ভাঙচুর করে দেওয়া হচ্ছে। নীল বিদ্রোহের স্মারকের প্রতি বিজেপির রাগ কেন? কারণ ওই ধরনের লড়াই আন্দোলন যে বামপন্থী চেতনা তৈরি করে, বিজেপি তো আসলে মুচলেখা সংস্কৃতি। ও তো সাভারকারকে দেখে ওনারা শিখেছেন যে চিঠি দিতে হবে, যে দোহাই বাপ ক্ষমা চাইছি, এই রাজনীতি ওরা শিখেছেন। ফলে এখন সেই রাজনীতি ওরা চালু করার চেষ্টা করবেন ধীরে 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 ধীরে। বামপন্থীরা শুরু থেকে তার বিরোধিতায় আছে। কলকাতার ডিফারেন্সটা কোথায়? বিজেপি আপনারা যদি বলেন যে ধর্মীয় রাজনীতি করে, তাহলে যে মূর্তি পূজা আপনারা বিশ্বাস করেন না, রামের মূর্তির পূজা হোক বা বিভিন্ন, আমি যদি বলি আরো ঠাকুর দেবতার পুজো, সেটা যদি বিজেপি বিশ্বাস করেও থাকে, আপনারাও তো মূর্তি নিয়ে আবেগপ্রবণ, লেনিন মূর্তি ভাঙা নিয়ে আবেগপ্রবণ। বিষয়টা তাহলে তো মূর্তি ভার্সেস মূর্তি না 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 না। কোনো মানুষ ধর্মপ্রাণ হবেন, তিনি তার মূর্তি পুজো করবেন, সেটা নিয়ে বামপন্থীদের কিচ্ছু যায় আসে না। বামপন্থীদেরকে এই নির্বাচনে ভোট দিয়েছেন এরকম মানুষও মূর্তি পূজায় বিশ্বাসী করেন, ধর্মে বিশ্বাস করেন, সেটা নিয়েও কোনো অসুবিধা নেই। আমাদের অসুবিধা হচ্ছে যে কোনো মূর্তি কেন ভাঙা হয়। বামিয়ানে বুদ্ধ মূর্তি ভাঙা হয়েছিল, বামপন্থীরা প্রতিবাদ করেছিল। আবার এখানে লেনিন মূর্তি ভাঙা হলেও বামপন্থীরা প্রতিবাদ করবে। মূর্তি ভাঙা, এইটা দিয়ে তো আসলে আপনার মনের ভেতরে কি আছে আমি তো বদলাতে পারবো না। আমি আপনাকে ধমক দিয়ে দুটো কাজ করিয়ে নিতে পারি হয়তো, কিন্তু আপনার মনের ভেতরে কি আছে সেটা তো আমি আপনাকে ধমক দিয়ে বদলাতে পারবো। ফলে মূর্তি ভাঙা, মূর্তি গড়া, এই বিষয়টা বিজেপি চালু করেছে, কারণ বিজেপি তো বিভিন্ন জায়গায় এইসব বুলডোজার ফুলডোজার এটা ওটা দিয়ে মানুষকে ভয়ের রাজনীতি তৈরি করেছে। আমরা বলছি আদর্শের বিরুদ্ধে লড়াই করো, করো, অসুবিধা নেই, কিন্তু মূর্তি ভাঙার রাজনীতিটা করা আসলে কোনো সুস্থ স্বাভাবিক গণতন্ত্রের পক্ষে ভালো বিজ্ঞাপন নয়। সর্বোপরি কলতানদা, আপনি বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একসঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াই করার কোনো প্রশ্নই ওঠে না। তাহলে কি বুঝছেন, তৃণমূলের ভবিষ্যৎ কি, মমতা বন্দ্যোপাধ্যায়েরই বা ভবিষ্যৎ কি? কারণ মানে রাজনৈতিক ভবিষ্যৎ, কারণ দেখা যাচ্ছে যে তৃণমূল হেরে যেতেই একের পর এক তৃণমূলের নেতারা দলের বিরুদ্ধে মুখ খুলছেন, তারা দল থেকে অব্যাহতি নিতে চাইছেন। যে নেতারা শুধুমাত্র স্বার্থের কারণে কোনো একটা দলে ঢুকেছিলেন, এই যে কাটমানি সিন্ডিকেট এটা ওটা এইসব তো আমরা প্রচুর শুনেছি। যে নেতারা শুধুমাত্র স্বার্থের কারণে দলে ঢুকেছিলেন, এখন স্বার্থ ফুরিয়ে গেছে, ফলে তাদেরকে পিটটান দিতে হচ্ছে। পাড়ায় পাড়ায় কাউন্সিলররা ফোন ধরছেন, এরকম বহু পুরসভা রয়েছে যেখানে কাউন্সিলরদের ফোন করে পাওয়া যাচ্ছে না, কারণ তারা বুঝেছেন যে হাওয়া খারাপ হয়ে গেছে। ফলে যেখানে আপনার আদর্শের সাথে কোনো যোগাযোগ নেই, আমি এই পার্টি অফিসে আছি, এখানে বসেছি, আমি এখান থেকে শিখেছি রাজনীতি কেন করতে হয়। আজকে ক্ষমতায় থাকা না থাকার সাথে রাজনীতি করার আমাদের কোনো ডিফারেন্স নেই, কিন্তু এইসব যারা ক্ষমতায় থাকার জন্য রাজনীতি এসছেন বা ক্ষমতায় থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গেছিলেন যে এর বাইরে অন্য কিছু হতেই পারে না, তাদের আজকে দৌড় দিয়ে পালাতে হচ্ছে সাধারণ মানুষের কথা না ভেবে। কিন্তু রাজনীতিতে কিছু ভ্যাকুয়াম থাকে না। ফলে বামপন্থীরা সেই যে বিরোধিতার পরিসর, সেইখানে বামপন্থীরা গতকালও অন্য সরকারের সময় যা ছিল, আজকে আরেকটা সরকার এসছে, এখনো সেইভাবে থাকবে, ভবিষ্যতেও বামপন্থীরা একই রকম ভাবে থাকবে। যারা পালানোর তারা পালিয়ে যাবে, কিন্তু যে মানুষ থেকে যাবেন, যে মানুষ আসলে এই বিজেপি সরকারের ভবিষ্যতের অন্য কোনো রূপ দেখে আতঙ্কগ্রস্ত হবেন, প্রতিবাদ করতে চাইবেন, তিনি সবসময় বামপন্থীদের তাদের পাশে পাবেন। 5-এ পা দিল ইনস্ক্রিপ্ট। এই 5 বছরে আমরা আমাদের সাধ্যমতো শ্রম, নিষ্ঠা এবং সাহসে ভর করে চালিয়ে গেছি আমাদের সাংবাদিকতা। এক্সিট পোলের মিথ্যাচার ফাঁস করেছি আমরা। গিগ শ্রমিক, পরিযায়ী শ্রমিকদের কথা বারবার তুলে ধরেছি আমরা। প্যালেস্টাইন, বাংলাদেশ নিয়ে কথা বলেছি আমরা। বাংলাদেশের শাটডাউনের দিনগুলিতে প্রবাসী বাঙালিদের তাদের পরিবার পরিজনের খবর দিয়েছি আমরা। নাগরিক সাংবাদিকতা চালিয়ে যেতে গেলে চাই নাগরিকদের প্রত্যক্ষ অংশগ্রহণ। তাই আমরা ডোনেশন ব্যবস্থা চালু করেছি। স্ক্রিনে দেওয়া এই কিউআর কোডে আপনারা আমাদের যে কোনো অঙ্কের মূল্য পাঠাতে পারেন। আপনাদের অনুদান আমাদের নিজেদের কাজ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।